আমরা তার কিরণ আপুর জীবনের কথা আসলে জানতে চাই। আপু চলে যাচ্ছে আপনার কাছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন সবাইকে আমার সালাম, সবাই তো আমার ভালোবাসা রইল। আমি আমার যে নামটা এখানে বলতেছে এই নামটা আমার শুধু স্কুলে এনেকে আমার এসে দেওয়া, আর বাকি এমনি আমার ডাক নাম হচ্ছে মুস্কান। সবাই আমাকে মুস্কান নামে চিনে। আমার বাহ, চমৎকার নাম, মুস্কান। মুস্কান, জি। তো এই নামে আমাকে সবাই চিনে, বেশিরভাগ আমার এই নামে চিনবে, তার জন্য আমাকে মুস্কান নামটা এনেকে বলা হলো। কেন আমাকে পাকিস্তানি নামে আমাকে সবাই জানে আর সবাই চিনে। তো আমি চলে যাব আমার কথাগুলো বলতে, কেন এটা আমার জীবন কাহিনী, আমার জীবনের গল্প। শুরু থেকে আমি বলতেছি, সবাই আমাকে শুনবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। যখন আমার বয়স 2 থেকে 2.5 বছর, 73-এর সময় আমি এখান বাংলাদেশের থেকে আমাকে পাকিস্তান নেওয়া হয়। আর যে আমাকে নেওয়া হয় তার নামটা হচ্ছে রুকিয়া। সে আমাকে এখান থেকে তুলে পাকিস্তানে নিয়ে যায়। নেওয়ার পরে ওইখানে সে আমাকে, যে আমার আব্বু আব্দুল গফুর, তার কাছে এনেকে আমাকে এক দরবেশ তার কাছে বিক্রি করে দেয়। পাকিস্তানের আব্বু? জি জি, পাকিস্তানের আব্বুর কাছে। কেন সে তো আমার আব্বু, আমি তো জানি না জি যে বাংলাদেশে আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে তো আমি চিনিও না, তাদের নামও জানি না, তাহলে কিভাবে বলবো? তো আমার বাবার নাম হচ্ছে আব্দুল গফুর। সে অনেক ধনী, অনেক শিল্পীপতি লোক। তার 2 ছেলে আর আমি মেয়ে। তো যখন ওইখানে আমাকে নেওয়া হয়, তো আমার সাথে আরেকটা ভাইয়া ছিল, তার নাম ছিল রেহান। তাকেও হরণ করে নেওয়া হয় বাংলাদেশের থেকে। তো তার বয়সটাও আমার মতোই ছিল। তো রুকিয়া, আমি তাকে আন্টি করে ডাকতাম। তো সে বলছে আমার বাবার কাছে যে 2টা, একটা ছেলে একটা মেয়ে, তো এর বাবা মা মারা গেছে, তো আমি এদেরকে এই করতে পারি না, লালন পালন করতে পারি না, তো আপনি ভালো একটা ফ্যামিলির কাছে দিয়ে দেন। তো আমার বাবার মেয়ে ছিল না, আমরা 2টা ভাই ছিল। 2টা ভাই ছিল। তো বড় ভাইটা আমার বাইরে থাকে, বাইরে ছিল, সে অস্ট্রেলিয়াতে থাকে, এখন অস্ট্রেলিয়া, সে ডক্টর। আর আমার ছোট ভাইটা আইরিয়ান। তো সে আমার থেকে, যখন আমাকে নেওয়া হয়, সে তখন ক্লাস 8-এ পড়ে। তো যখন আমাকে ওখানে নেওয়া হয়, তখন এনেকে একটা ফ্যামিলিতে ওই ভাইয়াটাকে, যে রেহান আমার সাথে ছিল, তাকে এনেকে ওই ফ্যামিলিটা নেয়। আর আমাকে আমার বাবা কিনেছেন। কিন্তু আমি রেহান ভাইয়ের, যখন আমাকে ছোট এনেকে চলে আমার হাত ধরে হচ্ছে, আর রেহান ভাইয়ের আমি কাপড় টেনে ধরছি। তো রেহান ভাই কাপড় টেনে ধরছে, রেহান ভাই বলতেছে আব্বুকে যে এই বাবুটা আমরা রেখে দিই, বাবুটা আমরা রেখে দিই, আমাদের তো কোনো বোন নাই, তাহলে বাবুটা আমরা রেখে দিই। তো বাবা বললো কি যে তুমি রেখে দিবা? বলছে হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর কিউট, তা আমি রেখে দিই, আমরা পালবো ওকে। তো বল তোমার আম্মুকে ডাকো। তো আমার আম্মুকে ডাকলো। তো আমার আম্মুকে ডাকার পরে আমার আম্মু বলে ঠিক আছে, যখন রেহান বলতেছে ওর বোন নাই, তাহলে আমরা রেখে দিই। তাহলে আমার বাবা এনেকে, মা ওইখান থেকে এনেকে রেখে দিয়েছে রুকিয়া আন্টির কাছে থেকে। তো আমি ওইখানেই বড় হয়ে দিচ্ছি। আমার কোনো ওইখানে নাই যে আমি আমার বাপ মাকে এটাকে, এর কোনো প্রশ্নই ওখানে ওঠে নাই। আমি এভাবে বড় হইতেছি। তারপরে ক্লাস, যখন আমি বড় হলাম, আমার 5 বছর বয়সের সময় আমাকে ভর্তি করলো স্কুলে। তো এখানে আমি স্কুল কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না, আমি সেই স্কুলে পড়ালেখা করছি ক্লাস 8 পর্যন্ত। তো আসসালামু আলাইকুম। তো আমি ওইখানে যাওয়ার পরে আমি ক্লাস 5-এ পড়ি। তো এরকম করে আমি এত আদরে বড় হয়েছি, সেটা আমি বুঝতে পারবো না। আমি বাংলাদেশে যদি থাকতাম ওইরকম আদর পাইতাম কিনা সেটাও আমি জানি না। তবে আমি অনেক আদরে বড় হয়েছি, অনেক সুখে আমি ছিলাম না কোনো জিনিস। কেন আমার বাবার কোনো জিনিসের অভাব ছিল না। আমার বাবা অনেক ধনী লোক ছিল, শিল্পপতি ছিল সে। তো আর আমি 2 ভাইয়ের একটা বোন ছিলাম। আমার ভাই আমাকে অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। সে সবসময় আমাকে স্কুলে দিয়ে আসা, স্কুলে থেকে নিয়ে আসা, খাওয়া দাওয়া, সব এভরিথিং আমাকে সব কিছু সে আমার ভাইয়া করতো, রেহান ভাইয়া।
করার পরে আর ওই আরেকটা ছেলে আমার সাথে যে ছিল সে তাকে আমার পাশের বাড়ি দেওয়া হয়েছে রেহানকে। তো ও মাঝে মাঝে আমাদের এখানে আসতো, ওরা আমরা একসাথে বড় হয়েছি সবাই। তো আমার যে ভাই আইরিয়ান, তো সে আমাকে অনেক ভালোবাসতো, অনেক, যেটা বলার মতন। আর আমার বাবা আমার মার চোখের মনি ছিলাম আমি। এরকম করে তো আমি বেড়ে উঠি। আমি ক্লাস 5 পাস করে 6 ওঠি। ওঠার পর তখন আমার বয়স 11 বছর। তখন আমি জানতে পারি আমার লিগেল মা বাবার কথা, যে আমার বাবা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। অসুস্থর কারণে আমার বাবা আমাকে, আরও লোক ছিল, আমার চাচু ছিল, আমার আম্মু ছিল, ফুপ্পো ছিল, তো এরা সবাই বলে যে একটা কথা বলতে চাইবো কে, কথা বলবো কি না। তো তারা বলে যে কি বলতে চাও, তো বলতে চাচ্ছে যে আবার ওইখানে একটা নিয়ম হচ্ছে কি, আমার বাবা ওইখানে, শুধু আমার বাবা না, যারা হজ করে ওই বাংলাদেশের মতো হজ ওইখানে হয় না। কেন বাংলাদেশে তো মানুষ হজ করে অনেক মিথ্যা কথা বলে, অনেক কিছু করে। হ্যাঁ, তো ওইখানে বাংলাদেশের স্যার মিথ্যা কথা, পাকিস্তানে মিথ্যা কথা বলেই না, আর এভাবে বলে না। তো যখন হজ করতে যাব আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়। তো বলতেছে যে কিরণ, আমার নাম কিরণ, ওর মুস্কান। কিরণ মানে আলু, রাইট? ইয়া। তারপরে গুরু, আমার বাবা এখানে আমাকে সবাইকে ডাকে, সে হজ করতে যাবে, আমার ফুফু যাবে সাথে। তো বলতেছে যে মিথ্যা কথা বইলা তো হজ হবে না, তো ওকে সত্যটা বলতে হবে। তখন আমার বয়স 11 বছর, আমি ক্লাস 6 পড়ি। তখন আমার বাবা আমাকে ডাকছে, ডাকার পরে বলতেছে আম্মু একটা কথা বলবো। আর সেই সময় সবসময় আমাকে মা বলে ডাকতো, কারণ আমার দাদিকে আমার বাবা দেখেনি, ছোটবেলা থেকে আমার দাদি ছিল না, আমার দাদা ভাই ছিল, আমার দাদা ভাইকে আমি দেখেছি। সো আমার বাবা আমাকে ডাকে, ডাকার পরে বলছে হ্যাঁ বাবা বলো, কি বলবা। তো বলতেছে তোমাকে একটা কথা বলতে চাই, আবার ভয়ও করে, তুমি কিভাবে রিয়াক্ট করবে। বলতেছি কিভাবে রিয়াক্ট, কি বলবা তুমি বলো। বলছে মা আমি তো হজ করতে যাব, তো হজ করতে গেলে তো মিথ্যা কথা বলা যাবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমি খেলতে যাব। তো সে সময় বললো যে বসো। তো এখানে সবাই ছিল, গুরু, লোন ছিল, লোনে সবাই বসা ছিল। বসার পরে বলতেছে যে আমি তো হজ করতে যাবো, ওই জন্য তোমাকে কথাটা বলতেছি, না তো বলতাম না। আমি বলছি হ্যাঁ বলেন। বলতেছে তোমাকে আমি এনেকে গুদ নিয়েছি, ওখানে বলে গুদ নিয়েছি, এনেকে দত্ত নিয়েছে আমাকে। তো আমি বলছি যে এটা কি বলেন, দত্ত কাকে বলে, গুদ কাকে বলে, আর আমাকে কোথা থেকে আনছেন। তা মনে করতেছিলাম যে গুরু আমার সাথে কি মজা করতেছে, বাবা, কারণ বাবা ডাকতাম, আমার সাথে কি মজা করতেছে। বলতেছে না মা মজা করতে নাকি। বাবা তুমি কি বলো। আমার মা কাঁদতেছিল, মা বলতে চাচ্ছিল না। তো সে হজ করতে যাবে, সে কারণে বলা হয়েছে যে আর আমার বাবা অসুস্থ ছিল, যে আমি মিথ্যা যদি আমি মারা যাই তাহলে হলে আমার তো আল্লাহ ছাড়বে না, তো এই জন্য। তো আমি বলছি বাবা কোথা থেকে আনছো আমাকে। তো বললো না তোমাকে কোথা থেকে আমি আনি নাই, এরকম তোমাকে এক আন্টি এনেছে রুকিয়া, সে আমাকে, তার কাছ থেকে আমি তোমাকে পালতে নিয়েছি। ও যে আমাকে যে কিনে নিয়েছে সেটা বলেনি, হ্যাঁ তার কাছ থেকে আমাকে পালতে নিয়েছি। সে বাঙালি ছিল, তোমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল, সব বিস্তারিত বললো। বলার পরে আমি ওইখানে পড়ে গেছিলাম যে বাবা এটা কি বলতেছে। আর আমার কাছে আসমান ভেঙে আমার পড়ছে, তখন আমি ছোট, এতটা আমি বুঝিও না। তখন আমার ভাইয়া আরিয়ানও কাঁদতেছিল যে বাবা কেন বললা তুমি ওকে, কি জন্য বললা। বলতেছে বাবা এটা আমার বলা ছিল, কারণ আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করছি না তোমার হবে না, তাইলে আমি আরে সত্যটা একদিন জানবেই ও, আর ওর বাবা মা এটা খুঁজে ও বের করুক, বড় হবে খুঁজে বের করবো কোথায় আছে। তো আমি বললাম কি যে বাবা যে আমাকে, যার কাছ থেকে তুমি আমাকে নিয়েছো, সে আমার কি হয়। তো বলছে যে বাবা সে বলছে যে তার মেয়ের 2টা সন্তান,
রেহান ভাইয়ের কথা বলছে যে রেহান আর তার মেয়ের সন্তান তার মারা গেছে, তার বাবা মা নাই, তো এর জন্য সে পালতে পারে নাই, তাই তোমাকে পালতে দিয়েছে তোমার 2টা ভাই বোনকে। রেহানবি আমার ভাইয়া? বলতেছে হ্যাঁ রেহানবি তোমার ভাই। রেহানকে পাশের বাড়ি দিয়েছিল। তো তারপরে গুরু এই কথা শোনার পরে অনেক কান্নাকাটি করলাম, করার পরে এরপরে বললাম যে আমি সেই মহিলার সাথে একটু দেখা করতে চাই। তো বলতেছে হ্যাঁ দেখা করতে চাও, দেখা করাবো। সে আসে, মাঝে মাঝে আসি, ওই রুকিয়া খালামণিটা মাঝে মাঝে আসি। তো বলতে আচ্ছা ঠিক আছে। পরে আমার বাবা সবাই হজে যাবে, হজ করতে গেল। হজ করে আসলো আমার বাবা 2011-তে। জিগুরু আর 15 মিনিটস 15 মিনিটের মধ্যে শেষ করা উচিত, বলেন। 2000 এদিকে আমার বাবা 11-তে হজ করে আসলো শেষের দিকে। আসার পরে নাকি আমার আর কোনো নেই, রিয়াক্ট নাই যে আমার বাবাকে সব নিয়ে আমার কোনো ইয়েই নেই, মনের মধ্যে কোনো যে তাকমুখ পয়দা হয় ওরকম কোনো পয়দা হয় নাই আমার। কেন ওরকম কোনো আমি পাইনি, তো করবো কি করে। তো তারপরে বাবা বলল কি যে ওই খালামণি, ওই রুকিয়া খালামণিটাকে আসতে লেগে বললো। তো সে আসলো, আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে খালামণি, তো আমাকে আর রেহান ভাইকে আপনি কোথা থেকে তুলে নিয়ে আসছেন? তো বললো তোমাকে তুলে নিয়ে আসছি ইয়ে থেকে, কুমিল্লার থেকে। কুমিল্লা কোথায়? হ্যাঁ কুমিল্লা একটা জায়গা, কুমিল্লার জায়গায় যে কোনো একটা বাড়ির থেকে আমাকে তুলে নিয়েছে, আমাকে আর রেহান ভাইয়াকে। আমি বললাম আমার বাবা মার নাম জানেন? তো সে বলতেছে না তোমার বাবা মার নাম জানি না, তাদের এই কাজ ছিল, তারা এইগুলাই করতো। তো আমি বলছি যে তাহলে না আমার মা বাসা আছে? বলতে সেটাও জানি না, বাবা সেটাও জানি না। তো করার পরে আর তাকে আমি কিছু বলি নাই, ওই পর্যন্ত এনাফ। তো मैंने बोला যে বাবা এই মহিলাকে जो है ना जब बांग्लादेश में फिर जाएंगे महिला को बोलना, মহিলাকে বলেন যে আমার বাবা মা কোথায়, যে থেকে আমাকে আনা হয়েছে সেখানে জায়গায় আমাকে খোঁজ করে আমার মা বাবার ঠিকানাটা আনার জন্য। তো এই বলার মতো বলার পরে আমার আম্মু বললো যে যদি আমাকে বলা হয় তাহলে যদি তোমার বাবা মা পাও তাহলে কি তুমি চলে যাবে? কথা বলার পরে আমি বলছি না মা আমি চলে যাব না, কিন্তু আমি দেখবো যে আমার বাবা কোথায় মা কোথায়, তারা কি জন্য করছে। তো বলছে যে সে তো তুলে নিয়ে আসে, তারা তোমাকে ফালাই দেয়নি, সে তুলে নিয়ে আসছে। তার মতো এটা আমি জানতে চাই, এই জিনিসটা আমি জানতে চাই যে আমি কোন বাড়ির মেয়ে, আমার বাবা কি, আমার মা কি, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, এগুলো জানতে চাই। এতটুকুই আমার চাওয়া, আর কিচ্ছু না। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে। রুকিয়াকে আমার বাবা বলছে যে তুমি যদি বাংলাদেশে যাও তাহলে তুমি একটু খোঁজ করে দেখো যে ওর বাবা মা কোথায়, কোথা থেকে আনছো। তো বললো কি যে যদি কথা আমি বলতে যাই, বিস্তারিত যাই আর যদি করতে যাই তাহলে তো আমাকে তারা ছাড়বে না। তাদের ছেলে মেয়ে আমরা উঠাই নিয়ে আসছি, তাদেরকে আমাকে ছাড়বে, কিন্তু রেহান ভাইয়া যে তাকে ওইখান থেকে তোলা হয় নাই, তাকে অন্য জায়গা থেকে তোলা হয়েছিল, অন্য জায়গা থেকে তোলা হয়েছিল। আর আমাকে ওইখান থেকে কুমিল্লার থেকে এক জায়গাতে তোলা হয়েছিল বাড়ির থেকে। তারপরে নাকি বলছে যে এটা তো আমি পারবো না করতে, কেন ওখানে গেলে তো তারা আমাকে মেরে ফেলবে। আমরা তো এইগুলো কাজই করছি, আরও বাচ্চাই না তারা বিক্রি করেছে দেশের থেকে, শুধু এক দেশের থেকে না সব দেশের থেকে তারা বিক্রি করেছে। তারপরে এটা করার পরে এরপরে আমার আব্বাকে বললাম যে বাবা তো তুমি কি বাংলাদেশে যাবা আমাকে নিয়ে? তো আমার অনেক শখ বাংলাদেশ দেখার। তো আমার বাবা বলছে যে ঠিক আছে তোমাকে নিয়ে যাবো বাংলাদেশে, তোমার একটু বড় হও তারপর তোমাকে নিয়ে যাব। তো যাবা? বলতেছে হ্যাঁ যাবো। তো আমি বিসে আমার বাবা মাকে বিয়ে করতে পারবা? বলতে হ্যাঁ কুমিল্লা যাইয়া তোমার বাবা মাকে বিসে বাড়ি করবো, মাইকিং করবো, বাড়ি করবো, এইভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছে আমার বাবা। তারপরে গুরু আস্তে আস্তে আমি বড় হতে লাগি। আর আমার বাবা অসুস্থ তরফ চলে যেতেছে, আমাদের অনেক ছিল। পানি খান, পানির ব্যবস্থা করেন তো ওনার জন্য।
একটা টেক্সট নেই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় যাচ্ছেন। আনিক ইসলাম লিখেছেন যে কি বলতেছে কিছু বুঝি না। কি বলছেন আপনি অ্যাকচুয়ালি বলেন তো? প্রথম কথা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি দেশের ভাষা হচ্ছে পাকিস্তান, রাইট? পাকিস্তান কোথায়? পাকিস্তান ইসলামাবাদ। কাছে আসেন। পাকিস্তানে ইসলামাবাদ। জি। ওখানে আপনার অ্যাকচুয়াল বাবা মা ওখানে, রাইট? জি। তাহলে আপনি যেখানে অ্যাকচুয়ালি পাকিস্তান ইসলামাবাদে থাকার কথা, জি। আমি যত জানি ইসলামাবাদের পাশেই মনে হয় একটা বাঙালি কলোনিস আছে, ওই জায়গার কথা বলছেন আপনি? জি না স্যার, ওইখানে বাঙালি কলোনি ইসলামাবাদের পাশে নাকি, এটা হচ্ছে করাচিতে বাঙালি থাকে, করাচিতে। ইসলামাবাদে বাঙালি অনেক কম থাকে। আচ্ছা, ওই পার্টিকুলার জায়গাতে আপনি পানি খান আগে, ইসলামাবাদ, রাইট? জি। তো তারপরে কিভাবে বাবা মার সাথে থেকে আলাদা হয়ে যাওয়া, কুমিল্লার ঘটনাটা কিভাবে আসছে? কুমিল্লার ঘটনাটা এইভাবে আছে যে আমাকে 2 বছর 2.5 বছরের সময় আমাকে তুলে নিয়ে যায়। কোত্থেকে? আমাকে তুলে নিয়ে যায় কুমিল্লার থেকে। তখন বাবা মা কোথায় ছিলেন? কুমিল্লাতেই? জি। হ্যাঁ, কুমিল্লা কোন জায়গায় জানা আছে? না ছিল, এটা জানা নেই। ওখানেই বাবা মা ছিলেন, জি। বাট অ্যাকচুয়ালি তারা হচ্ছে পাকিস্তানি। না, আমার বাবা মা পাকিস্তানি না, বাঙালি। বাঙালি। বাট তারা ইসলামাবাদ থাকতেন, তাই তো? জি। না, বাংলাদেশেই থাকতেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কুমিল্লা লোকাল তারা। জি। ওকে, ডান। তো ওখান থেকে আপনাকে তুলে নিয়ে যায় কোনো একটা গ্রুপ যাদের কাজই হচ্ছে এরকম অপহরণ জি, করে জি, বিক্রি করা। জি। বিক্রি করলো কার কাছে? বিক্রি করছে আমার বাবার কাছে, ওই যে পাকিস্তান যে। আচ্ছা, পাকিস্তানের হচ্ছে পালিত বাবা মা, তাদের জি, কাছে বিক্রি করলো। জি, জি। গেল। এটা কোন সাল? 73 সন? 73 সনের ঘটনা। জি। ওকে, আফটার লিবারেশন ওয়ার অর্থাৎ 73-তে আপনাকে আপনার বাবা মার কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করলো পাকিস্তানে। জি। আচ্ছা, পাকিস্তানে ওই দম্পতির কাছে বিক্রি করলো, তারা থাকে ইসলামাবাদ। তারপর তো তারপরে মনে করেন যে আপনি খুঁজতে আসছেন আপনার অ্যাকচুয়াল বায়োলজিক্যাল বাপ মাকে জি, বাংলাদেশে। বাংলাদেশ। কবে আসেন? আমি আসছি 18-তে। 2018। তার আগ পর্যন্ত কোথায় ছিলেন? ইসলামাবাদ। জি। তাই? ইসলামাবাদ, তারপরে করাচি। কেমন ছিল জীবন ওখানে? অনেক ভালো, সেটা বুঝাতে পারবো না। এখানে আসছিলেন শুধু বাবা মাকে খুঁজতে? জি। এখানে আসার পরে যে আপনি ভালো নাই বোঝা যাচ্ছে আপনার চোখ মুখ দেখে। কেন ফিরে যাননি? গুরু, আমি অসুস্থ এখনো, এর জন্য ফিরে যেতে পারেননি? নো গুরু। না, একটা হচ্ছে আরো কাহিনী আছে, উনি কাহিনী আছে। বলতে পারছেন না। ফিটু, আসা যাওয়া, ফিরতি, ভিসা, পাসপোর্ট সব কিছু নিয়ে বাংলাদেশ আসছে। একে কোনো একটি জায়গায়, কোন একটি রাস্তার ধারে বসাইয়া রাখে এর ব্যাগ, পাসপোর্ট, ভিসা যা ছিল, টাকা পয়সা সব আত্মসাৎ করে নিয়ে পালিয়ে যায় দেওয়ার। ও তো দেওয়ারের ঠিকানা জানে না, নামটা জানে। কথা বুঝছেন? এই 18 সাল থেকে এই পর্যন্ত পথে ধারে ঘুরতে 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 তার জীবনটা এ পর্যন্ত চলে এসছে। এবং আমি যখন 1 বছর আগে যখন আমাকে বলে, তখন আমি প্রাথমিকভাবে বিশ্বাসই করিনি যে তার বাড়ি পাকিস্তান। সে বাংলা বলতে পারছে এখন, কিন্তু আগে বাংলা সে জানতো না। এখন বিষয় হচ্ছে কোনটা? मैं गुरु का कुछ बोलना चाहती हूँ, প্লিজ। क्योंकि मैं गुरु की लव ये मैं सुनता था। और गुरु जब यहाँ पे हिंदी बोलते थे तो मेरे को बहुत अच्छा लगता था, और मैं कहती थी मैं गुरु के पास जाऊँगी। मैं गुरु यहाँ पर आया भी था, लेकिन आपके साथ मेरी मुलाकात नहीं हुई। 2 मरतबा ही मैं भैया को बताया था जब मैं गुरु के पास यहाँ पर आया था, मैं मुलाकात नहीं, आपसे मुलाकात करने कोई भी मुझे नहीं दिया। और आपको इतना लाइक करता है पाकिस्तान में, आपको बता नहीं सकती आपको कितना लाइक करता है, बहुत लाइक करता है आपको। और मैं ये बोला था जब वहाँ से भी, जब ये सुनता था आप लोगों को, तो जो उस टाइम पे मुझे बांग्ला नहीं आती थी, नहीं आती थी, तो मैं कहती थी मैं गुरु के प्रोग्राम में जाऊँगी। तो यहाँ पर जब मैं आया, मुझे नहीं मिला आप, तो मैं भैया के प्रोग्राम सुना। सुनने के बाद फिर मैंने भैया को बोला जो प्लीज़ भैया, गुरु तो बोलता है जो बांग्लादेश में जितना भी लोग है, गुरु बोलता है जो अपना मुल्क में आओ, अपना माटी में आओ। तो गुरु को तो मुझे नहीं मिला भाई, प्लीज़ तुम मुझे मिला दो गुरु से। तो वही क्या था, गुरु से मैं मिला। मेरे पास मोबाइल भी नहीं थी जी, आपको यहाँ पर जिस तरह आना होता है मैसेज करूँ आऊँ। फिर मैंने भैया की तरफ से मैं आपके पास आया। और गुरु में पोस्ट जो है ना एक्सीडेंट किया हुआ था, भैया ने जब किया था, और मेरी जो हार्ट है ना ये सब खा गया है।
ये सब चीज जो है ना मेरे को टूटा हुआ है উনি অ্যাক্সিডেন্ট করছেন আসার সময়, এই প্রোগ্রামে আসার সময় গতকালকে। जिससे काम करिए और आपसे बात करने का आपको देख के मैं खुश हुआ। मैं ये होगा मेरी प्रोग्राम हो गया, मैं आपको देखा है বাহ, प्रोग्राम চমৎকার। आपको मैं देखा नहीं ना, आपको देखने में बहुत दिल था और ना आपको मिला दिया बस। मुझे कुछ नहीं था। गुरु मेरे पास बहुत पैसे है, मैंने 1.5 कोटी रुपया दिया हूँ यहाँ पे, आप यकीन करेंगे 1.5 कोटी। अब मेरे पास बहुत पैसे, वहाँ की जगह जो सब मेरे नाम पे है, लेकिन आज मैं यहाँ पर भिखारी हूँ। इस वजह से मैं आपसे बात नहीं कर पा रही थी, मैं सब भूल गया। और जिस बाबा माँ की बात आपको मैं सुना रही हूँ ना, गुरु वो मेरे बाबा माँ सिर्फ बाबा माँ नहीं थे। मैं अगर बोलती थी ना बाबा मुझे उपचार चाहिए, मेरे बाबा बस वही लाते थे। मेरे पास बहुत पैसा है, लेकिन यहाँ पर नहीं है। 1.5 कोटी रुपया दिया हूँ मैंने। मेरी ख्वाहिश था जब मेरे बाबा माँ के लिए, जिस तरह मैं यहाँ से गया हूँ या मैं यतीम हूँ, मैं बांग्लादेश के लिए कुछ करूँ। लेकिन बांग्लादेश की, आप बुरा मत मानना, बांग्लादेश के लोग बहुत बुरा है, बहुत खराब, अच्छे नहीं। आप मुझे माफ कर देना, मुझको बोलना पड़ रहा है, लेकिन बहुत खराब। मेरी बाबा माँ मुझे नहीं चाहिए। बांग्लादेश में कोई भी लोग गुरु सिर्फ पैसा को मोहब्बत करते, इंसान को नहीं। इंसान को कोई वैल्यू ही नहीं देता। और पाकिस्तान जो गुरु एक इंसान को पाकिस्तान में इज्जत देता है, मोहब्बत देता है। पाकिस्तान में कभी अब गया नहीं है, लेकिन हम तो नहीं जा पा रहे। आप जाके देखिएगा। ये मुजाहिद मामा गया हुआ था, मैंने उसको ढूंढने के लिए बहुत कोशिश किया था, और भी लोग गया था। आप लोग तो देखते होंगे, बहुत अच्छे, बहुत अच्छे। यहाँ के लोग गुरु अच्छा है, लेकिन पैसा अच्छा कहता है कि, लेकिन अगर अच्छा नहीं बोलूं ये भी गलत है, क्योंकि मुझे एक लड़का ने साथ दिया। मुझे तो अपनाओं ने लूटा, गैरों में कहा दम था, डूबी तो किश्ती मेरी, वहां जहाँ पानी नहीं था गुरु। मैं कौन थी, क्या थी, मुझे मुझे माँ बाबा नहीं चाहिए। इस माँ बाबा के लिए, औलाद के लिए गुरु आज मैं यहाँ पे हूँ। आपको अगर मैं दिखा सकती, मैं सब टूटी हुई है गुरु। मेरे पास इतना सारा मेडिकल की, मुझे इंडिया जाने के लिए बोला है डॉक्टर ने, पीजी डॉक्टर को दिखाया मैंने। বাংলায় বলেন তাহলে সবাই বুঝতে পারবে। সব বুঝতেছে, প্লিজ। सब डॉक्टर ने गुरु मैंने इंडिया जाने के लिए बोला है, क्योंकि मैं किडनी जो है वो खराब हो गई है। फिर मेरा हार्ट में प्रॉब्लम है, मेरी पैर टूटी हुई है, चल नहीं पाती हूँ मैं। एक लड़का है यहाँ भाइया ने देखा है, उसने मेरी साथ दिया है गुरु, उसने साथ दिया है। उसने अपना सब कुछ बेच के मेरे को डॉक्टर दिखाया है, इतना दिन रखा है, लेकिन गरीब है गुरु वो। फिर मुझे पाकिस्तान भेजने के लिए गुरु, यहाँ पे मैं गुलशन में गया हूँ, वहाँ पे एक लड़का मिला है गुरु,
वो शिना बहानी की लड़का है, मेजर की बेटा है। उसने भी मेरे साथ धोखा किया है, उसने भी धोखा किया है। फिर वहाँ पे मुझे बांग्लादेश पाकिस्तान जाने के लिए वहाँ पर बोला जी अपने आपको जो है पाकिस्तानी जो है पासपोर्ट और आईडी वो यहाँ पर लाना है, नहीं तो यहाँ से पासपोर्ट बना के फिर आपको जाना है। लेकिन इतना लोगों को मैंने बोला, किसी ने मुझे अपना एड्रेस अपना दे के मुझे नहीं दिया, कौन देगा? लेकिन उस लड़के ने बना के दिया है। फिर उसने गुरु मोबाइल बेचा है, लैपटॉप बेचा है। फिर मेरे को उसका दोस्त वगैरह भी थे, उनसे भी जो पैसा मांग के मेरे को पासपोर्ट बना के दिया, टिकट वगैरह करके दिया। गुरु में जा नहीं पाया हूँ। रमजान से एक हफ्ता पहले मेरी फ्लाइट थी, वहाँ पे जब गया हूँ तो शेख हसीना की प्रॉब्लम थी उस दौरान, 5 अगस्त जी। तो उन लोग सब यहाँ के लोग वहाँ से पला के जा रहा था, तो मेरी जो वो थी मैंने लेकर आया हूँ, पासपोर्ट वगैरह देख सकते हैं। तो थाईलैंड की वीज़ा था मेरे को, थाईलैंड टू पाकिस्तान के डायरेक्ट नहीं जाता है, ट्रांजिट थाईलैंड टू पाकिस्तान। लेकिन प्रॉब्लम तो यहाँ पर ही हुआ है, जब मैं थाईलैंड की टिकट क्यों किया हूँ, मैं राजनीति से जुड़ी थी। उस टाइम पे हाँ, एवरीबॉडी इज ट्रैवलिंग टू थाईलैंड Yeah. और दुबई एंड ऑल, তাদের ওই সিকিউরিটির জন্য। ট্রু। तो फिर मुझे उन्होंने जाने नहीं दिया, मेरे पासपोर्ट में ऑफ डे लिख दिया। ऑफ डे के बाद तो अब जा नहीं पा रही। অনুষ্ঠান শেষের দিকে নিয়ে আসছি। এক এক দিন এক এক রকম এক এক ভাবে এই পৃথিবীর রং নিয়ে আসে আমাদের কাছে। মাঝে মাঝে মনে হয় যে অনেক হলো, প্রায় 20 বছর, এবার শেষ করি, অনুষ্ঠান থেকে নিজেকে হয়তো ইস্তফা দিই, এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিই। কিন্তু যখনই চিন্তা ভাবনা করি এরকম, তখনই নিত্য নতুন রূপে। और मेरे पास पाकिस्तान की आईडी है, आईडी किरण नाम पे या मैं दे रही हूँ आपको। मैं बेखबर हूँ उर्दू पे। जी उर्दू पे किरण बीबी? बाबा गफूर गफूर पालित या दत्तक लिया उस जी। फादर के नेम Yeah. गफूर। देन ये फिर ठिकाना इस्लामाबाद की, ये माँ का नाम बाबा की नाम बोला है मैंने आपको, मेरी नाम जी। थाना इस्लामाबाद, थाना इस्लामाबाद, जी। डिस्ट्रिक्ट सॉरी गुरु, डिस्ट्रिक्ट तो पाकिस्तान गुरु। नो पाकिस्तान कंट्री। आई डोंट नो व्हाट एग्जैक्टली। राजधानी হ্যাঁ इस्लामाबाद, इस्लामाबाद हाँ थाना। इस्लामाबाद में। और थाना হয়েছে আপনার করঙ্গি স্যার, और वन मोर टाइम করঙ্গি कोरंगी जी 41 बी, कोरंगी 41 बी 41 या 41 बी। जी ओके 41 बी। या देन ये ठिकाना है ओके कोरंगी 41 बी। 41 হ্যাঁ 41 या 41/B। जी ওকে, আমরা অনুষ্ঠান শেষের দিকে আমি বারবার বলছিলাম যে যখন মনে হয় যে আমার কুইট করার সময় আসছে, তখনই এক এক রকম সময় এক এক ভাবে জীবন অন্যরকম রূপ আর রং নিয়ে উপস্থিত হয়ে যায়। স্পেশালি পাকিস্তানে যারা আছেন তাদেরকে আমি অ্যাড্রেস করে বলতে চাই, যেটা ঠিক যে এখন অনেক রকমের ভিউজ এক্সচেঞ্জ হচ্ছে এক্স রেজিম যাওয়ার পর থেকে। আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাকিস্তানে যাচ্ছে, তখন আমি দেখতেছি যে কি পরিমাণ তাদেরকে অ্যাপ্রিসিয়েশন বা কি পরিমাণ তাদেরকে মানে তারা ভেতর থেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতেছেন। এবং পাকিস্তানিরা যখন এখানে আসছেন সেখানেও কিন্তু সেই জিনিসটার ভাইস ভার্সা আমরা সেই রূপগুলো দেখতে পাচ্ছি। কিরণ যে কথাগুলো এখানে বলছিলেন, কিরণ যে প্রসঙ্গগুলো এখানে নিয়ে আসছিলেন, মাত্র 2 থেকে 2.5 বছর বয়সে তার দত্তক বাবা গফুর এবং তার মা তাকে নিয়ে যান ইসলামাবাদ, করঙ্গি, রাইট? করঙ্গি 41B, সেটি হচ্ছে তাদের থানা এবং তাদের অ্যাড্রেস, সেই জায়গাতেই সে থাকে এবং তার পুরো জীবনটা কিন্তু সেখানেই কাটে। সে বলতেছিল অসম্ভব সুন্দর। থানা জামাল টাউন গুরু। জামাল টাউন? জি থানা জামাল টাউন? জি জামাল টাউন থানা। থানা জামাল টাউন, Yeah. করঙ্গি 41B। জি ওকে, তাহলে Sector ইট কুড বি 41B হচ্ছে সেক্টর, জি। করঙ্গি মোস্ট প্রবাবলি দ্য ভিলেজ নেম। জি ওকে, সো জামাল টাউন ইটস ইউর থানা, রাইট? জি জামাল টাউন থানা, 41B সেক্টর,
and কারাঙ্গি হচ্ছে যেটা আপনি বাংলাদেশে বলতেন না গ্রাম গ্রাম, মহল্লা, মহল্লা, I mean village. One more time, Pakistan, Islamabad, Jamal Town, 41B, Karangi. This is your address. Yeah. Father name Gafur, জি Abdul Gafur. So এই মানুষটি তারা দত্তক নিয়ে যান কিরণকে, এবং সেখানেই সে বড় হয়, এবং সে বলছে স্বপ্নের মতো ছিল এই জীবন, এবং সেখানে যে পরিমাণ মহব্বতে, যে পরিমাণ ভালোবাসায় সে বড় হয়েছিল। বাট হয় না কোনো এক, আমি যতদূর মনে করতে পারি, যেমনটা সে বলছিল যে বাবা যখন হজে যাবেন তখন সব কথা অ্যাকনলেজ করতে হয়, তার এই পার্ট হিসেবে বাবা তখন বলতে মানে দ্বিধা করেন না, এবং বলে ফেলেন যে আমি তোমাকে দত্তক নিয়েছিলাম। তখন কিরণের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয় যে আমার বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদারকে, কে আমাকে সরাসরি জন্ম দিয়েছেন, সেই জায়গাটা আমি একটু দেখে আসি। সেটি হচ্ছে কুমিল্লার কোনো একটি প্রত্যন্ত গ্রাম। তখন কুমিল্লা আসে সে, তার সমস্ত টাকা পয়সা খরচ করে, তার পাসপোর্ট এভরিথিং নিয়ে এসে। বাট আনফর্চুনেট পার্ট হচ্ছে কুমিল্লাতে যখন আসে তখন তার দেবরও তার সাথে থাকে, যে তোমাকে আমি তোমার এলাকাতে তোমার বায়োলজিক্যাল ফাদার মাদার যার ঔরসে তুমি জন্ম নিয়েছো তাদের কাছে আমি যোগাযোগ করিয়ে দেবো, কিন্তু সে নিয়ে এসে তার টাকা পয়সা সমস্ত কিছু বেহাত করিয়ে নেয়। শুধু তাই না, এই কিরণ এখানে আসার পরে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বারা খুব জঘন্যভাবে প্রতারিত হয়। আমি একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য অবাক হইনি। কিরণ কাঁদতে কাঁদতে বলছিল যে আমি আই লাভ টু সে যে বাংলাদেশি পিপল আর সো গুড, সো জেনারেস, দে আর সো দেয়ার হিউম্যানিটি ইজ সো কাইন্ড অফ, but I'm so unfortunate because I am really struggling with the all sort of sorrows and all by the Bangladeshi people. So চাচ্ছে সে ভালো বলতে, কিন্তু ভালো বলার মতো কোনো নহবত বাংলাদেশের মানুষকে নিয়ে পাচ্ছে না। ভেরি ফরচুনেট পার্ট হচ্ছে, আমিও বলতেছি, বড় দ্বিচারিতা আমাদের জাতির মধ্যে, বড় জঘন্যভাবে, নোংরাভাবে প্রত্যেকটা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বাংলাদেশ বা ঢাকা FM 90.4 এর স্টেটমেন্ট না, ইটস মাই স্টেটমেন্ট। যদি এটার জন্য কোনোভাবে কোয়েশ্চেন করা হয়, সেটা প্রোগ্রামের প্রডিউসার, প্রোগ্রামের হোস্ট, প্রোগ্রামের যে ঢাকা FM 90.4 এর যে চ্যানেল, তারা কিন্তু দায়ী না। দায়ী এক্স্যাক্টলি আমি। এটার জন্য যদি ফাঁসি দেওয়া হয়, দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়, আই এম রিয়েলি লাভ টু গেট ইট, এবং আমি হাসতে হাসতে এই ফাঁসি নিতে পছন্দ করব। হ্যাঁ, একটু কাব্য করব হয়তো, যেহেতু কাব্য করতে করতে বড় হয়েছি, সেই পারিঙ্গা সিনেমার মতো, সেই নানা পাটেকারের মতো, যে হিজড়ার জিন্দেগি 1000 বছর বাঁচার চাইতে বাঘের মতো একদিন সত্য কথা বলে আমি মরতে চাই, যে দেশে আসলেই পরতে পরতে দ্বিচারিতা, অসম্ভব রকমের বিশ্বাসে ভরে গেছে যে দেশ। অ্যাবাউট 2 days ব্যাক আমি একটা ভিডিও দেখেছি, যেটি হচ্ছে ভোলার ভিডিও, যেখানে উলঙ্গ অবস্থায় রড দিয়ে পিটাচ্ছে তার স্বামীকে, আর তার বউকে উলঙ্গ অবস্থায় 5-7 জন মিলে ধর্ষণ করছে। তারপর বলবো যে আই লাভ মাই কান্ট্রি, সোনার বাংলা। কিসের বাংলা? বাই দ্য ওয়ে, আমি যে স্টেটমেন্টগুলো দিচ্ছি এটা কিন্তু আমার ব্যক্তিগত। ফাঁসি দিলে আমারে দাও, সমস্যা হলে আমার সাথে নাও। ঢাকা FM 90.4 এটার জন্য কোনোভাবে রিলিভেন্ট না, এনকার প্রডিউসার, হোস্ট কেউ রিলিভেন্ট না, ইটস মি। ওপেন ফায়ারিং করে মেরে ফেলো, এরকম হিজড়ার মিছিলে আরেকজন হিজড়ার মৃত্যু হবে। বাট তারপরও আমার তখন মনে হচ্ছিল যে স্রোতের বিপরীতে কখন আমি দাঁড়াবো, কখন আমি সাহস করে বলবো যে এরকম হিজড়ার লাইফ আসলে বাঁচতে চায় না, সত্য কথা বলতে চায়। ভেতরে খাপুনি ধরে গেছিল। স্বামীকে উলঙ্গ অবস্থায় পিঠাচ্ছে, এবং তারই পাশে তার প্রিয়তমা স্ত্রীকে 5-7 জন জঘন্য জঘন্য নরপিশাচ তাদেরকে ধর্ষণ করতেছে। ভাবা যায়? আর আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করতেছি। আমার পরিবার তো এখনো ঘটেনি, আনটিল আনলেস আমি হয়তো চুপ থাকবো, কোনো কথা বলবো না। এটাই আমাদের দ্বিচারিতার দারুণ একটা এক্সাম্পল এই জাতির এক্সিস্ট করতেছে। এবং বাংলাদেশ, স্পেশালি বাঙালি জাতি, এরকম জঘন্য অবস্থায় কখনো ছিল না যা এখন আছে। হ্যাঁ, আমাদের অনেক বড় বড় কি বলে অ্যাচিভমেন্ট আছে। উই আর ভেরি গুড টু নেগোশিয়েট উইথ দ্য ট্যারিফস উইথ ইউএস, স্পেশালি দ্য ডোনাল্ড ট্রাম্প, যেখানে আমরা 35 থেকে নামিয়ে নাকি 20% নেগোসিয়েশন করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া নাকি 25% জায়গায় 50% ট্রাইব, এবং এটা প্রচ্ছন্নভাবে বোঝাই যাচ্ছে যে গার্মেন্টস সেক্টর সহ অনেক সেক্টরে, যেখানে আমেরিকাতে আমরা এক্সপোর্ট করি, সেখানে একটা সিগনিফিক্যান্ট মাইলেজ আমরা তৈরি করেছি। But what about our country? What about our law enforcers? What about our rules and regulation? এবং যা ঘটতেছে সেগুলো কিভাবে আপনি সামাল দিবেন? বাই দ্য ওয়ে, আই লাভ মাই, মানে কি বলে এটাকে, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, দারুণ, ইজ এ ক্যারিসমেটিক লিডার,
তিনি প্রতি মুহূর্তে প্রতি মানুষের পুলিশগুলোর পেটের ভুঁড়ি ঠিকঠাক মতো আছে কিনা সেটা নার্চার করতেছেন, তিনি ওদের খাবার ঠিক আছে কিনা নার্চার করতেছেন, তিনি সবকিছু খেয়াল রাখতেছেন যে একটা রাস্তার মানুষ বা ঈদের সময় ওই ভদ্রলোকটা ঠিক মতো বাড়ি যাচ্ছেন কিনা। আই লাভ হিম, বাট ভেরি আনফর্চুনেট পার্ট, এসবের বাইরে গিয়ে যদি দেশের যে দেশকে যে রেপ করে চলেছে প্রতি মুহূর্তে কিছু 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 নোংরা মানুষ, সেটা যদি কিছু ব্যবস্থা করতে পারতেন। এমনি ভাল লাগে দেখতে, বাট আনটিল আনলেস সেটা যদি সত্যিকারের আসল জায়গাতে যদি কার্যকরী ভূমিকা আপনি না রাখতে পারেন, তাহলে তো এটা স্টান্টবাজি ছাড়া অন্য কিছুর মধ্যে আসলেই পড়ে না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সম্পূর্ণ আমার বক্তব্য, এটার সাথে ঢাকা FM 90.4 বা প্রডিউসার বা অন্য কেউ রিলিভেন্ট না। এই মানুষের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনার কোনোভাবে অনুতপ্ত হওয়ার কোনো কারণ নাই। You shouldn't be regret for anything. कोई दिक्कत नहीं यारा, कोई दिक्कत नहीं। जब तुम ये बात कम्युनिकेट करते हो जे या मैं तो समझ रहा हूँ बांग्लादेशी पीपल इज गुड, बट मेरा साथ जो हुआ वो जस्टिफाइड नहीं है। আমি কোনোভাবেই কিরণ আপনার সাথে দ্বিমত করছি না। আসলে অসম্ভব রকমের নোংরা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে জাতি, বড় বেশি দ্বিচারিতা জাতির মধ্যে, স্পেশালি পাকিস্তানি পিপল, দ্য ব্লগার, দ্য অ্যাক্টিভিস্ট, তাদের জন্য আমি করজোরে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ডু সামথিং। You just communicate the stakeholders of Pakistan to bring on your Kiran to your country. It's your noble responsibility. Please try. I'm really begging to you from our program Bhalobasha Bangladesh, Dhaka FM 90.4, do something to bring on these ladies to your country. এবং বাংলাদেশে যারা আছেন বিভিন্ন স্টেক হোল্ডারে তাদের কাছে করজোর অনুরোধ করতেছি, অনেক পাপের মধ্যে আমার মনে দু একটা পুণ্যর কারণে যদি আপনারা বেঁচে যান, ফুলসেরাত পার হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি আপনারা সন্তুষ্ট হতে চাচ্ছেন বিভিন্ন ছোট ছোট ব্যাপার স্থূল কিছু কাজের মাধ্যমে, এরকম একটা ভালো কাজ হয়তো আপনাদের পাপের বোঝাটাকে অনেক বেশি হালকা করে দিবে। সেই কারণে অনুরোধ করতেছি যে মেয়েটাকে যদি কোনোভাবে পাকিস্তান পাঠানোর সুযোগ তৈরি করে দেওয়া হয়, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এখানে আছে, আমরা এক্সপার্ট না, আপনারা চেক ব্যাক করেন, ক্রস এক্সামিন করেন, করে যদি মনে হয় যে আসলেই তো তাই, যে মেয়েটি শুধুমাত্র তার বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার, তাদের এই শেকড়, এই জড়, এই অস্তিত্বকে দেখার টানে আসছিল, আসার পরে দিনের পর দিন, মাসের পর মাস, ফ্রম ব্যাক অন 2018 টু 2025, 7 বছর ধরে এভাবে পাগলের মতো ভুগতেছে। এনাফ ইজ এনাফ, মেয়েটাকে সুহালে সুস্থভাবে তার জায়গাতে আমরা পৌঁছে দিই। এটা ব্যবস্থা যদি করতে পারেন, অন্তত কিছু পাপ বা কিছু দায় মুক্তি থেকে বাঁচবো আমরা। সেই অনুরোধটা করতেছি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা আছেন, যারা অনেক বেশি পাওয়ারফুল, তারা যদি এই সাহায্যটা আমাদের করেন। কিরণ, আমি কোনোভাবেই আপনার সাথে দ্বিমত করিনি, বাট কোনো একটা সময় যখন আপনি বাংলাদেশ নিয়ে বলছিলেন, আমি বললাম যে আপনি বাংলাদেশ নিয়ে বলছেন, আমি কিন্তু খুব রূঢ়ভাবে কথাটা টোনভাবে বলছিলাম। আই এম রিয়েলি রিয়েলি সরি, অ্যান্ড please forgive me. I'm not supposed to give you the delivery like this. You are talking about Bangladesh. Now I understand. You are rightly said, yeah, this country people, you are not supposed to deliver like this, to treat like this. I'm so sorry. এবং আমিও অ্যাকনলেজ করতেছি আপনার সাথে হাতে হাত মিলিয়ে, কালকে হয়তো দেশদ্রোহিতের মামলায় আপনার এই গুরুকে হয়তো ফাঁসিতে ঝোলাবে, ফাইন স্কোয়াডে ঝোলাবে। I don't care about anything. I really don't care about anything. मैं जी लिया मेरा जिंदगी, मेरा कोई दिक्कत नहीं है যদি কালকে আমাকে দেশদ্রোহিতের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এটা সত্য কথা। আমরা যত বেশি ধর্মের বয়ান দিই, যত বেশি ভালোবাসার ব্যাখ্যা দিই, যত বেশি নিজেকে ভালো করে প্রমাণ করি, যত বেশি সোনাই আখড়া মসজিদের পেশ ইমাম নামে প্রকাশ করি, আমাদের মতো ফটকা টাইপের বাটপা টাইপের মানুষ পৃথিবীর কোনো কর্নারে পাওয়া যাবে না। Right. It's my personal statement. It's not relevant with the Dhaka FM 90.4 and Bhalobasha Bangladesh. Several times I said it, but এটা ঠিক যে এই জিনিসগুলো শেষ হওয়া উচিত এবং আসলে এই জায়গা থেকে মুক্তি পাওয়া উচিত। কোনো কিছুর বিনিময়ে যদি এই মেয়েটি বেঁচে যায়, মেয়েটি ভালো থাকে, সেটি আমাদের দারুণ একটা প্রাপ্তি হবে। সে প্রত্যাশারী কাজ অনুষ্ঠান শেষ করে আসছি। একদম শেষ মুহূর্তে যদি লাস্ট এক মিনিটে কিছু বলতে চাও, তার আগে আমি একটু কিরণের কাছ থেকে ঘুরে আসি। কিরণ, আমি আই জাস্ট গিভ ইউ দ্য ওয়ার্ড, হ্যাঁ, এ ওয়াদা রাহা, বনতে রেলে ওয়াদা রাহা,
तो आफ्टर रेगुलर इंटरवल गुरु, तुमने चाहा, आपने मुझे बहन बोला है ना, मुझे कुछ नहीं चाहिए। तुमने चाहा, एक कुर्सी तेरे लिए हर टाइम डेडिकेटेड रहा। तू चाहा, you come here, you sit here, you deliver your message, your pain, तेरा दिक्कत तू कम्युनिकेट कर तेरा पीपल के लिए। आज नहीं, कल नहीं, मैं ऑफ कोर्स मैं उस दिन तक वेट करूंगा जा কোনো না কোনো সময় it will be resolved। তুই তোর বাসায় স্পেশালি উইল রিটার্ন ব্যাক ইন ইউর হোম, স্পেশালি তোর বাবা আব্দুল গফুর সেই জায়গাতে চলে যাবে। ওকে गुरु, एक बात ये कहना चाहती हूँ गुरु, अगर मैं जाऊंगी तो आप एक बार पाकिस्तान देख के आना, एक बार देख के आने की मेरी रिक्वेस्ट है, प्लीज। मैं जा नहीं सकूँ क्योंकि मैं बीमार हूँ, मेरे कोई भरोसा नहीं है गुरु। आप बोन बोन ये तो देखा जब तक तू तेरा बात हम लोगों के सामने तेरा बात पेश करा, ये तो देखा जे ये आंसू, he crying, you are crying simultaneously me as well, right? आपको देखने की गुरु बहुत ख्वाहिश था और अल्लाह ताला ने दिखा दिया। अल्लाह ताला का शुक्र अदा करती हूँ जी, अल्लाह ने मुझे आपको सबसे मिला दिया, आपको देखा है मैंने। ফিটু আমার বোনকে নিয়ে যখন যে মুহূর্তে যতক্ষণ আমি আছি, আমি জানি না যে কয়েকদিন এখানে থাকবো, কারণ অনেক সময় অনেক ডেসপারেট কথা বলে বসি, হয়তো যে কোনো সময় হয়তো কুইটও করতে পারি, বাট যতক্ষণ আছি আমার বোনকে ফোনে হোক সরাসরি হোক রেগুলার ইন্টারভিউলে আসবে, আমি সেই কথা দিয়ে রাখলাম। যদি একটা ভালো কাজের সাক্ষী আমরা হতে পারি, ইনশাআল্লাহ, টু সেন্ড হার টু রিটার্ন ব্যাক হার ইন হার প্যারাডাইস, স্পেশালি আব্দুল গফুর হার অ্যাকচুয়াল ফাদার, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি সেটা আমাদের জন্য দারুণ একটা প্রাপ্তি হবে। এবং স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা এই ধরনের ব্লগিং করেন, ট্রাভেল ব্লগিং করেন, এবং আমি কয়েকটা ছেলেকে দেখেছি, একটা শ্যামলা মতো ছেলে বিভিন্ন জায়গাতে, পেশোয়ার সহ বিভিন্ন জায়গাতে যাচ্ছে, আমি দেখতেছি এই ধরনের ব্লগার যারা আছে তাদের এক্সপোজার অনেক ভালো, তারা যদি এই কন্টেন্টটাকে কভার করে সেটা আমি খুব বেশি কৃতজ্ঞ থাকবো। এট দ্য সেম টাইম পাকিস্তানে অনেক ব্লগার বাংলাদেশে আসতেছেন এবং ওখানে ব্লগিং করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, স্পেশালি পাকিস্তানি ব্লগার, এট দ্য সেম টাইম বাংলাদেশি ব্লগার, আই এম রিকোয়েস্টিং ইউ, আই এম ডেসপারেটলি রিকোয়েস্টিং ইউ, প্লিজ ডু সামথিং সো দ্যাট উই ক্যান ক্রিয়েট সাম এক্সট্রাঅর্ডিনারি কন্টেন্ট উইথ দিস lady Kiran, so that she can return back her home at Jamal Town in Islamabad, Karangi 41 by B, right? So we are really desperately looking ahead to fulfill that dream. That particular lady will get back her home at very soon. এবং এটা আমাদের দুঃখের ব্যাপার যে তার বায়োলজিক্যাল ফাদার এবং মাদারকে খুঁজতে গিয়ে জীবন একদম শেষের দিকে এসে চলেছে। সেই পাপ, সেই ক্রাশ, সেই ক্লেশ থেকে বাঁচার ইচ্ছাতে ভারত উপলক্ষ আর হতে পারে না। স্পেশালি পাকিস্তানি ব্লগার এবং বাংলাদেশি ব্লগার যারা আছেন এই জিনিস, এই কন্টেন্টটাকে কভার করেন যাতে করে আমরা কিরণকে তার বাড়িতে পৌঁছতে পারি। গুরু, আজকে মূলত তিনটা বিষয়কে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানে এসেছি। প্রথমত, উনি যে ৬-৭ বছর যাবৎ বাংলাদেশে আসছে তার পরিবার খোঁজার জন্য, মা বাবা এবং তার একটা ছেলে আছে ৩০-৩২ বছর বয়স, সেও বাংলাদেশে। যখন ওই বাচ্চাটার বয়স ৪ থেকে ৫ বছর, তখন এই আপার শ্বশুর ওকে বাংলাদেশে চুপি নিয়ে চলে আসে, একে ফাঁকি দিয়ে। সেই থেকে ওর ছেলে বাংলাদেশে এবং আসবে এবং কথা বলতে থাকবে। তার জন্মদাতা মা বাবা যারা আছে, তোমার লাস্ট কথা বলো ভিডিও। শেষ কথা হলো যে তার মা বাবা আজ থেকে 50 বছর আগে কুমিল্লা বা আশেপাশের এলাকায় যদি এরকম ঘটনার সাথে মিলে যায় যে ছোট্ট 2 বছর বা 2.5 বছরের বাচ্চা কাউকে হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল। কি নাম ওনার তোমার মনে আছে কিরণ? ইওর বায়োলজিক্যাল ফাদার মাদার ইন কুমিল্লা, হোয়াটস देयर নেম? না, ইউ ডোন্ট নাথিং? ইউ রিমেম্বার এনিথিং? কুমিল্লা নাথিং।
ও তো 2 বছরের বাচ্চা, ওর কিভাবে মনে থাকবে? আন্ডারস্ট্যান্ড। তো গুরু বাট এটা অনেক ইম্পর্টেন্ট যে 2-2.5 বছরের বাচ্চাকে কোনো একজনকে দত্তকের জন্য দেওয়া হয় যার নাম আব্দুল গফুর, গফুর। যে ইসলামাবাদ থাকেন, জামাল টাউন হচ্ছে তার ডিস্ট্রিক্ট জি। এবং কাওরাঙ্গি 40 অন বাই বি হচ্ছে তার ঠিকানা। জি। সো এরকম কোনো ব্যাপার যদি তারা রিলেট করতে পারে হ্যাঁ। সেই বাবা মা অথবা তার কোনো উত্তরসূরি, তাহলে হয়তো তারা যদি যোগাযোগ কিন্তু করে, রাইট, যোগাযোগ করবে কার সাথে? এর বিটুর সাথে, হ্যাঁ, বিটু সেল নাম্বার এ- এ- তাড়াতাড়ি দিচ্ছি। এর একটা তাড়াতাড়ি। ছেলে কিন্তু বর্তমান বাংলাদেশে অবস্থান করছে, এর শুনেছি ছেলে আমি। যার বয়স 30-32 বছর, ফিটু সেল এর নাম্বার, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাংলাদেশে অবস্থান করছে। এখন সেল নাম্বার। বিষয় হচ্ছে কি, সেল নাম্বারটা, হ্যাঁ সেল নাম্বার 01761705618। এই নাম্বারে ফোন নাম্বারটা আরো একবার বলছি, রাইট, 01761705618। আপনারা যে কোনো তথ্য, এবং যে কোনো তথ্য এবং मेरा मोहब्बत, मेरा ग्रेटिट्यूड इज दिस में इंटर करने के बाद तेरा दिक्कत, तेरा पेन, तेरा sorrows, I am really shameful for everything. I am really shameful. मेरा माने कोई बात करने के कोई ठिकाना नहीं है, লজ্জায় মেরা আমার মাথা নত হয়ে যাচ্ছে। नहीं, गुरु। So I'm very shameful for it नहीं, sorry। on behalf of my country and the countrymen, but আমি জানি যে এরকম সিচুয়েশন আসতেই পারে, but ए वादा रहा बोन, of course तू चाहे तो ओवर फोन में और तस्रीफ लेकर दे हॉट सीट पे तू तेरा बात, तेरा स्टोरीज तेरा पीपल के सामने कम्युनिकेट कर सके। सो ए वादा रहा, বাট আমি আশা করি যে খুব শীঘ্রই এটার একটা সেটেল ডাউন হবে এবং সলিউশন হবে এবং तेरा पाक जमीन पर पाकिस्तान में ये तेरा स्टेटमेंट है, राइट? पाक Yeah. जमीन पाकिस्तान, देशे जमीन पर पासपोर्ट के ऊपर है गुरु। पाक जमीन पाकिस्तान। पाक जमीन सो पाकिस्तान। पाक जमीन पाकिस्तान में तू रिटर्न जाए। सो ये हम लोग का आशा है, হোপ হে, অফকোর্স ইউ উইল রিটার্ন ব্যাক ইন ইউর হোম। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।